শুভ সকাল। আমি ডাক্তার তুষার মাহমুদ আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এসকে ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিবেদিত এখন টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন আরোগ্য নিকেতনে। এবং আজকে আমরা কথা বলবো ডায়াবেটিস ও হৃদরোগ নিয়ে। এ বিষয়ে আমাদের সাথে কথা বলতে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার মীর জামাল উদ্দিন, সাবেক পরিচালক, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, বাংলাদেশ। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছে। স্যার আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো বেসিক্যালি সেটা দুইটাই একটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। ডায়াবেটিস রোগীরা অনেকেই হৃদরোগে আক্রান্ত হয় বা হৃদরোগের যারা আক্রান্ত হয় পরবর্তীতে দেখা যায় যে তাদের কোনো না কোনো সময় ডায়াবেটিস ছিল বা উচ্চ রক্তচাপ কোনো না কোনোভাবে আছে। সো এই যে কোমরবিড কন্ডিশনগুলি এবং আমরা আক্রান্ত হই হৃদরোগে, আমরা হৃদরোগ ধরা না পড়া পর্যন্ত এই বিষয়ে সচেতন হই না। এই বিষয়ে যদি স্যার প্রথমে আমি ডায়াবেটিস এবং হৃদরোগ এই দুইটার সম্পর্ক নিয়ে যদি একটু বলেন স্যার। ডায়াবেটিস মেলাইটাস ইসকেমিক হার্ট ডিজিজের একটা ইম্পর্ট্যান্ট রিস্ক ফ্যাক্টর। আমরা যদি হার্ট ডিজিজের রিস্ক ফ্যাক্টর কী কী আছে চিন্তা করি দর্শকদের উদ্দেশ্যে, তাহলে এগুলি খুবই জানা দরকার সবার জন্য। যেমন 1 নম্বর আমরা বলি স্মোকিং, 2 নম্বর বলি আমরা উচ্চ রক্তচাপ, 3 নম্বর বলি আমরা ডায়াবেটিস মেলাইটাস, 4 নম্বর বলি আমরা ডিসলিপিডেমিয়া অর্থাৎ রক্তের চর্বি যদি বেশি থাকে, 5 নম্বর বলে থাকি আমরা ফ্যামিলি হিস্ট্রি, যেমন জেনেটিক্যালি যদি মা বাবার কারো প্রেশার হার্টের অসুখ থাকে তাহলে তাদের হার্টের অসুখ বেশি হয় ছেলে মেয়েদের। তাহলে এই রিস্ক ফ্যাক্টরগুলির ভিতরে এগুলিকে আমরা হার্ট রিস্ক ফ্যাক্টর বলি, মানে খুব গুরুত্বপূর্ণ রিস্ক ফ্যাক্টর এবং প্রমাণিত রিস্ক ফ্যাক্টর। এই রিস্ক ফ্যাক্টরের মধ্যে ডায়াবেটিস কিন্তু অন্যতম। ডায়াবেটিস একটা অন্যতম রিস্ক ফ্যাক্টর। এমনও আমরা পেশেন্ট পেয়েছি 18 বছরের মেয়ে, এখন পর্যন্ত কলেজও শেষ করতে পারে না, ইন্টারমিডিয়েটে পড়ে। সেই মেয়ের হার্ট অ্যাটাক হয়েছে এবং হার্ট অ্যাটাক হওয়ার পর রংপুর থেকে আমাদের ঢাকায় নিয়ে আসছে। আমরা পরে এনজিওগ্রাম করে তার এনজিওপ্লাস্টি করলাম এবং তার আলটিমেটলি আমরা দেখলাম যে তার ডায়াবেটিস, তার মানে ওই টাইপ 1 ডায়াবেটিস যেটা, সে ডায়াবেটিস ছিল। ওই কারণেই তার এই হার্টের অ্যাটাকটা খুব কুইক হলো। তাহলে যাদেরই ডায়াবেটিস থাকে তাদের হার্টের রক্তনালীতে যে অ্যাথেরোস্ক্লেরোটিক লিশন হয়ে, যেটা হার্টের রক্তনালীর ন্যারোয়িং হয়ে যাওয়া বা আমরা বাংলায় যদি বলি হার্টের ব্লক হওয়া, এগুলোর ঝুঁকিটা অনেক গুণে বেড়ে যায়। সুতরাং ডায়াবেটিস যাদের আছে তাদের ধরেই নিতে হবে যে একসময় না একসময় আমার কিন্তু হার্টের সমস্যা হতে পারে, হার্ট অ্যাটাকের ঝুঁকি আমার বেশি। কাজে তাকে ওই ডায়াবেটিসকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করে রাখতে হবে যেন আমার এই হার্ট ডিজিজটা একটু ডিলে হয়। ডায়াবেটিস এমন একটা রোগ যে রোগকে আমি নিয়ন্ত্রণে রাখতে পারবো কিন্তু কখনই আমি কিউর করতে পারবো না। ইট ইজ নট কিউরেবল ডিজিজ, বাট এটাকে নিয়ন্ত্রণে রাখতে পারবো। এবং আমি যদি সঠিক ওষুধ খাই ঠিক মতো এবং লাইফস্টাইল, এখানে আমাদেরকে ইব্রাহিম স্যার, মানে আমাদের বারডেমের যে প্রতিষ্ঠাতা ইব্রাহিম স্যার, শ্রদ্ধা করে আমি তার নাম স্মরণ করি। স্যার আমাদেরকে বলতেন যে এই ডায়াবেটিসের ম্যানেজমেন্টের ক্ষেত্রে 3D মানতে হবে। এবং ফার্স্ট ডি হলো ডিসিপ্লিন, মানে তোমাকে নিয়ম মাফিক চলতে হবে। সেকেন্ড হলো ড্রাগ, এবং এই ড্রাগটাও তোমাকে সঠিকভাবে নিতে হবে। আর থার্ড হলো ডায়েট, অ্যান্ড ডায়েটটাও একজাক্টলি যে হ্যাঁ আমাকে এতটুকুন কার্বোহাইড্রেট খেতে হবে, এতটুকুন প্রোটিন খেতে হবে, এতটুকুন ফ্যাট খেতে হবে। আবার রুটিনলি যদি আমরা সিম্পল ভাষায় বলি তাহলে দুপুরে ভাত, সকালে রুটি, রাতে রুটি, এটা হলো একদম রুটিন। এবং সে ভাতটাও পরিমিত খাইতে হবে। তাহলে ডায়েট, ড্রাগ, ডিসিপ্লিন, এই 3টা যদি আমরা মানতে পারি তাইলে কিন্তু আমার ডায়াবেটিস কন্ট্রোল থাকবে এবং লাইফ অনেক এক্সটেন্ডেড হবে। কারো কারো ডায়াবেটিস আমরা পাই যে এমনকি 25 বছর, 30 বছর, ইভেন আপ টু 40 বছর আমি পেয়েছি আমার প্র্যাকটিসে, যে 40 বছর যখন ডায়াবেটিস আছে এবং মোটামুটি ভালো আছে। আবার এমনও পাই যে অল্প কয়েক বছরের ডায়াবেটিস, অথবা ধরাই পড়েছে ডায়াবেটিস উইথ ক্যাটারাক্ট, ডায়াবেটিসের সাথে সাথেই চোখের ছানি চলে আসছে একই সাথে, অথবা হার্ট অ্যাটাক হয়েছে, যেটা আপনি বললেন যে পরে দেখা গেল যে তাদের ডায়াবেটিস বেরিয়ে আসে, হয়তো ওই সময় পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেলো যে তার ডায়াবেটিস। সুতরাং এই ডায়াবেটিসটাকে আমাদের এমনভাবে ট্রিট করতে হবে, এমনভাবে খেয়াল রাখতে হবে যেন আমার হার্টের অসুখটা না হয়। হার্টও না, খালি ডায়াবেটিস তো অ্যাকচুয়ালি ডিজিজ অফ অল মাদার অফ অল ডিজিজ। প্রথম একসময় বলা হয়তো সিফিলিস জানলে সমস্ত রোগ সম্পর্কে জানা যাবে, আর তারপরে কিন্তু এটাই বলা হয় এখনো যে ডায়াবেটিস
এটা সকল অর্গান ধরে, একদম হেড টু ফুট, মাথার থেকে আরম্ভ করে পা পর্যন্ত যত অর্গান আছে সকল অর্গানের উপরে ডায়াবেটিসের এফেক্ট আছে। চোখে এফেক্ট আছে, ব্রেনে এফেক্ট আছে, হার্ট এফেক্ট আছে, Nerve কিডনিতে effect এফেক্ট আছে। আছে, নার্ভাস সিস্টেম, তারপর পেরিফেরাল হাত পা গ্যাংগ্রিন হওয়া, এভরিহোয়ার এর এফেক্ট আছে। তো মানে শুধুমাত্র হার্টের জন্য যে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা লাগবে তা না, অ্যাজ এ হোল ভালো থাকার জন্য আমার ডায়াবেটিস। এবার স্যার আসি যে ডায়াবেটিস আক্রান্ত একজনের যেহেতু হার্টের আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি, কি কি এক্সট্রা প্রিকশন নিলে আমরা হার্টের রোগগুলি থেকে প্রিভেন্ট করতে পারি ডায়াবেটিস আক্রান্ত যারা? ওই একই জিনিস, যেমন ডায়াবেটিস যারা আছে তার ডায়াবেটিসটাকে প্রথমত নিয়ন্ত্রণে রাখতে হবে। ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণে রাখতে হলে যে বললাম যে ড্রাগ অ্যান্ড ডিসিপ্লিন, এগুলো তার মানতেই হবে। এবং মেনে যদি সে ডায়াবেটিসটাকে স্ট্রিক্টলি কন্ট্রোলে রাখতে পারে, যেমন আমরা প্রতি 3 মাস পর পর ডায়াবেটিসের কন্ট্রোল আছে কিনা সেটা দেখার জন্য HbA1c বলে একটা টেস্ট করাই। এই HbA1cটা যদি আমরা 7-এর নিচে রাখতে পারি বা অ্যারাউন্ড 7 রাখতে পারি, তাহলে আমরা ধরে নেই যে ওয়েল কন্ট্রোল আছে ডায়াবেটিসটা। এবং এই ডায়াবেটিসটাকে যদি ওয়েল কন্ট্রোল রাখতে পারি তাহলে আমার হার্টের অসুখ কম হবে। এক, দ্বিতীয়ত এই ডায়াবেটিস যারা আছে তাকে অন্যান্য রিস্ক ফ্যাক্টরগুলি হার্টের যেগুলি আছে, যেমন উচ্চ রক্তচাপ, তারপরে খাওয়ার অভ্যাস, তারপর প্রতিদিন কায়িক পরিশ্রম করা, এগুলি যদি সে মেনটেন করে চলে তাহলে ডায়াবেটিস কন্ট্রোল করবে। অ্যাট দ্য সেম টাইম অন্যান্য যে ঝুঁকিগুলি আছে সেই ঝুঁকিগুলিকেও সে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে। তাইলেই কেবল তার হার্টের অসুখ কম হবে অথবা ডিলে হবে। যার 5 বছর হতো সেটা 10 বছরে হবে, ডিলে হবে। এবং এতে ডেফিনেটলি খাদ্য অভ্যাসের একটা পরিমিত রাখা, যে ভাজা পোড়া, ফাস্ট ফুড এবং স্মোকিং, দুই দিক থেকেই প্রয়োজন। একদিকে হলো ডায়াবেটিসের জন্য যা লিমিটেড কার্বোহাইড্রেট এবং অন্যান্য ফুডটা খেতে হবে, আবার হার্টের জন্য হলো যে লিপিড কন্টেইনিং ফুড যত কম খেয়ে পারা যায়, মানে রিকোয়ারমেন্ট যতটুকু আছে প্রোটিন ফ্যাট আমার নিতে হবে। ফ্যাট আমার এসেনশিয়াল আইটেম। আমার সেলের আমাদের শরীরে যে কোষ আছে, সেল যেটাকে আমরা বলি, ওর ওয়ালও তৈরি হয় ফ্যাট দিয়ে। সুতরাং ফ্যাটও আমার প্রয়োজন আছে, বাট ওরা লিমিটেড। সুতরাং আমাদের এখনকার যে খাদ্যাভ্যাস ছেলে মেয়েদের বা ইয়াংদের যে ফাস্টফুড খাওয়া, সেখানে ওই ফ্যাটের পরিমাণটা বেশি হয়ে যায়, স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ বেশি হয়ে যায়। ওই কারণেই ইদানিং ইয়াংদের মধ্যে হার্টের অসুখ বেশি দেখা যায়। এবং যেটা বললেন স্যার, ওই যে 18 বছরের একজনের আপনি হার্টের, সো বয়সের কারণেই যে হার্ট এখন ইয়াংদের, মানে 30 বছরের একজনের বুকে ব্যথা হচ্ছে, তোমার হার্টের চিন্তা করার দরকার নাই, এই ভ্রান্ত ধারণা থেকেও মনে হয় এখন সরে আসার সময় এসেছে। এটা একেবারেই এখন মানে এমন হচ্ছে, ইভেন আমাদের দেশেও যে ইয়াংদের মধ্যেও ভালো একটা গ্রুপেরই অ্যাটাক হচ্ছে। আর তার পিছনে ইম্পর্টেন্ট কিছু কারণও রয়ে গেছে, যেমন স্মোকিংটা একটা ইম্পর্টেন্ট কজ। 1997-এ যে আমি থিসিস ওয়ার্ক করেছি হার্ট অ্যাটাকের উপরে, রিসার্চ ওয়ার্ক করেছি, সেখানেও আমি দেখেছি যে যাদের হার্ট অ্যাটাক হয় তাদের 100 জনের মধ্যে 70 জনই স্মোকার। তার মানে এটাকে বেশ প্রভাবান্বিত করে। স্মোকিং তো অন্যান্য ক্ষতি করেই সাইমালটেনিয়াসলি হার্টেরও বেশ ক্ষতি করে। এবং রিসেন্টলি একটা, মানে আমি কোথায় মানে রেফারেন্সে পড়ছিলাম যে 1 মাসে ভর্তি রোগীর মধ্যে 30% রোগীর বয়স 30-এর নিচে, হার্ট অ্যাটাকের জন্য যারা ভর্তি হয়েছে ইয়াংদের মধ্যে এটার প্রবণতাটা বেড়েছে। এই প্রবণতাটা কমানোর জন্য কি কোনো অ্যাডভাইস আছে বা কিছু করলে এটাকে? হ্যাঁ, এই প্রবণতা কমাইতে হইলে আমাদের ইয়াং জেনারেশনকে কায়িক পরিশ্রম করতে হবে। এটা খুবই ইম্পর্ট্যান্ট। আমার খাওয়াকে যত না আমি দোষ দেই, তার চেয়ে কায়িক পরিশ্রম কম করাটাকে বেশি দোষ দিই। তার কারণ হলো নিয়ম হলো ইট অ্যান্ড বার্ন। ইউ শুড হ্যাভ টু টেক, আপনাকে খেতে হবে। আমার ইয়াং জেনারেশন সে এখন দৌড়াবে, খেলবে, সুতরাং তার তো খাওয়া লাগবে, সুতরাং সে খাবে, বাট দ্যাট শুড বি বার্নড। যদি সেটা বার্ন করতে না পারে তাইলেই ওটা শরীরে জমা হয়ে যাবে। আর এই বার্ন করার উপায় হলো তার কায়িক পরিশ্রম করা। প্রতিদিন যদি সে ফিজিক্যাল এক্সারসাইজ করে, সে যদি কায়িক পরিশ্রম করে, তাইলেই কেবল এই খাবারটা বার্ন হবে। এবং যেটা যদি পরিমিত খাবে এবং কায়িক পরিশ্রম করবে, তাইলেই কেবল সে মানে ইনডাইরেক্টলি যদি বলি স্যার, ডিজিটাল ডিপেন্ডেন্সিটাও কমাতে হবে। হ্যাঁ, ওটাতে হয় লেজিনেস চলে আসে। এখন তো ছেলেমেয়েরা বাইরে একটু কম যায়,
তারা খেলাধুলার দিকে এমনিও নগরায়ন হওয়ার জন্য, সারা পৃথিবীতে নগরায়ন হওয়ার জন্য, পার্টিকুলারলি বাংলাদেশে আমাদের এখন এত শহর কেন্দ্রিক হয়ে গেছি আমরা যে এখানে খেলাধুলার মাঠ নাই। আমরা ছোটোর সময় স্কুলে হেঁটে যেতাম, স্কুল থেকে হেঁটে আসতাম, আবার এসে আমরা বিকালবেলা খেলতাম। বিকালে মাঠ ছিল, প্রত্যেক বাড়ির সামনেই মাঠ ছিল। আর এখন তো বাড়ি তো দূরের কথা, এন্টায়ার এলাকার জন্যই একটা থাকে না। এবং তারপরেও যেটা আছে সেটা অনেকেই ব্যবহার করে, যেমন রমনা পার্কে প্রচুর লোক হাঁটতে যায়। আমরা ধানমন্ডি লেকে হাঁটি, লেকে প্রচুর লোক হাঁটে। কাজে আমাদের ইয়াংদেরকে যদি আমরা স্টিমুলেট করতে পারি, আহ্বান জানাই যে তোমরা আসো, তোমরা কায়িক পরিশ্রম করো, প্র্যাকটিক্যালি অ্যাজ ওয়েল অ্যাজ রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ করো। এখানে স্যার এই পর্যায়ে একটা কোশ্চেন, যে অনেকেরই হার্টের প্রবলেম মানেই তো বুকে ব্যথাটা হবে, কিন্তু গ্যাসের প্রবলেমের জন্যও বুকে ব্যথাটা হয়, এবং অনেকেই গ্যাসের প্রবলেম না হার্টের সমস্যা এটা না বুঝেই গ্যাসের ওষুধ খেয়েই সময়টা নষ্ট করে এবং দেরি হয়ে যায় একটা হার্টের ডিজিজ ডায়াগনোসিস করতে বা চিকিৎসা শুরু করতে। এই বিষয়ে স্যার আপনার পরামর্শ বা ধন্যবাদ আপনাকে। গুরুত্বপূর্ণ বিষয়। আমার একটু উদাহরণ দিয়ে যায়। আমার জানা মতে হিমসেলফ এজ এ ডক্টর, পেশেন্ট, সেও আপনার সাধারণ লোককে আপনি কী দোষ দিবেন? সেও ধরে নিয়েছে যে তার এটা গ্যাসের ব্যথা, সারাদিন সে গ্যাসের ওষুধ খাইছে, রাত্রেবেলা আসছে, যখন আসছে তখন আমরা ইসিজি করে দেখলাম যে তার মায়োকার্ডিয়াল ইনফার্কশন হয়ে গেছে। তো এই ক্ষেত্রে আমরা জনগণের উদ্দেশ্যে, সাধারণ লোকের উদ্দেশ্যে এটাই বলবো যে বুকে ব্যথাই শুধুমাত্র হার্ট অ্যাটাকের সিমটম নয়। কখনো কখনো পেশেন্ট বলবে যে আমার বুকটা ভার হয়ে আসছে, আমার মনে হয় যে বুকের উপর পাথর চাপা দিছে, চেস্ট ডিসকমফোর্ট, ব্যথা তো বলতে পারে কিন্তু সব ক্ষেত্রে বলবে না, চেস্ট ডিসকমফোর্ট, এবং এটা হবে সেন্ট্রাল চেস্টে, চেস্টের মাঝখানে। এবং এই সেন্ট্রাল চেস্টে যে ডিসকমফোর্টটা হবে, হেভিনেস হলো অথবা চেস্ট পেইন হলো, এবং এইটা কোথায় আবার রেডিয়েশন হবে সেটাও সাধারণ লোক যদি জানে তাহলে বুঝতে পারবে। রেডিয়েশন ইউজুয়ালি কারো কারো ক্ষেত্রে এই লোয়ার জতে হয়, লোয়ার জ অ্যান্ড থ্রট, মনে হবে যেন গলা চেপে ধরছে, এরকম হতে পারে। অথবা বাম হাতে, মোর আইডিয়াল যে বাম হাতে ব্যথাটা আমার সরায়। একই সাথে যদি তার সোয়েটিং হয় তাইলে আমার ধরে নিতে হবে যে এটা হার্টের ব্যথা, আনটিল প্রুভড আদারওয়াইজ। অন্য কিছু দ্বারা প্রমাণ করার আগে আমাদের ধরেই নিতে হবে যে এটা হার্টের ব্যথা। তা যেই বয়সই হোক, তবে আমি বলবো না যে ইয়াংদেরই হচ্ছে, ইয়াংদের তো কম্পারেটিভলি তো অনেক কম, অ্যাডাল্টদেরই বেশি, কিন্তু ইয়াংদের বাড়তেছে। কাজেই এখন একটা পরিণত প্রাপ্তবয়স্ক পার্টিকুলারলি পুরুষ, মেয়েদের ইউজুয়ালি একটু পরের বয়সে হয়, ওদের হরমোনাল থাকে, প্রোটেকশন থাকে। কাজে মেনোপজের আগ পর্যন্ত মেয়েদের হার্টের অসুখ বা হার্ট অ্যাটাক কম হয়, অনেক কম হয়। আবার যখনই মেনোপজ হয়ে যায় তখন ওই পুরুষ এবং মহিলা একই পার্সেন্টেজে হয়। তাহলে আমরা বলবো যে এই সিমটম নিয়ে, যে এই যদি কারোর এরকম সেন্ট্রাল চেস্ট ডিসকমফোর্ট অথবা পেইন হয়, অ্যাসোসিয়েটেড উইথ সোয়েটিং থাকে এবং লোয়ার জতে অথবা থ্রোটে সরায়, এমনকি কারো কারো পিঠে সরাতে পারে, পিঠে সরায়, এমনকি কারো কারো এপিগ্যাস্ট্রিক রিজন মানে উপরের পেটে সরায়, এটাই আসলে লিড করে। তখনই সে ধরে নেয় যে আমার বোধহয় এটা গ্যাসের ব্যথা। যদি গ্যাস বলে তো আসলে কিছু নাই, এটা হলো পেপটিক আলসার ডিজিজ, পেপটিক আলসার ডিজিজ ভাবে। কিন্তু সেটা না ভেবে যদি এরকম তার কারো সিমটম হয়, একই সাথে তার যে ঝুঁকিগুলি আমি ইতিপূর্বে বললাম, এই ঝুঁকিগুলি থাকে, যে কোনো একটা বা দুইটা থাকে, তাইলে তাকে প্রথমতই হার্টের দিকে নজর দিতে হবে এবং একজন রেজিস্টার্ড ফিজিশিয়ানের সাথে কথা বলতে হবে। প্রয়োজনে যদি কাছাকাছি থাকে তাহলে একটা ইসিজি, এবং এখন আরও ইজি হয়ে গেছে যে হার্ট অ্যাটাক হচ্ছে কিনা এটা দেখার জন্য কিছু টেস্ট আছে, ট্রোপোনিন আই বলি, প্রায় সব ল্যাবরেটরিতে হয়, ঢাকা শহরে বা পেরিফেরি শহরেও হয়। কাজে এগুলি যদি করা যায় দেন অ্যান্ড দেয়ার, তাহলে আর্লিয়ার ডায়াগনোসিস করা যায়। আর হার্ট অ্যাটাকের ইয়েটা হলো মজার জিনিস যে যত এখানে বলা হয় টাইম ইজ মাসেল, টাইম ইজ মাসেল। তার মানে হলো 1 মিনিট যদি দেরি করে আমি পৌঁছাই তাহলে আমার কিছু মাসেল ড্যামেজ হয়ে যাবে, এবং যত তাড়াতাড়ি যাওয়া যাবে, যেমন নাও ইট ইজ যেটা অল ওভার দ্য ওয়ার্ল্ড হার্ট অ্যাটাকের যে চিকিৎসা সেটা হলো
যখনই হাসপাতালে আসা পৌঁছবে উইদিন 6 to 12 hours অফ অনসেট অফ চেস্ট পেইন যখন আরম্ভ হলো তার 6 থেকে 12 ঘন্টার ভিতর যদি সে হাসপাতালে পৌঁছতে পারে তাহলে সাথে সাথে তার এনজিওগ্রাম করে এনজিওপ্লাস্টি করে দিই আমরা, প্রাইমারি পিসিআই বলে এটাকে। এটা যদি করে দিতে পারি তাহলে তার মৃত্যুর হার অনলি 1 to 3% পৌঁছে যাবে। আর যদি এটা না করে আমরা লাইফ সেভিং ড্রাগ অর্থাৎ ওই থ্রম্বোলাইটিক্স বলি, রক্ত জমাটটাকে ডিজলভ করার ওষুধ আছে, সেটা একটা হলো টেনেকটিপ্লেজ, এটা একটু দামি 55-60 হাজার টাকা, আর একটা হলো স্ট্রেপ্টোকাইনেস। টেনেকটিপ্লেজ যদি দিতে পারি 100 জনের মধ্যে 90 জনের মতো তার রিক্যানালাইজ হয়ে যাবে, ভেসেলটা ওপেন হয়ে যাবে। তার মানে তার কমপ্লিকেশন অনেক কম হবে। আর যদি এটাও যদি দেই তাইলেও তার মর্টালিটি কিন্তু 100 জনের মধ্যে 5 জন। আর যদি এটাও দিতে না পারি, হাসপাতালে এসে পৌঁছায় এবং আমরা কনজারভেটিভ ট্রিটমেন্ট কন্টিনিউ করি মেডিসিনের, তাইলেও 100 জনের মধ্যে 10 জন মারা যাবে। খুবই সুন্দর গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আমরা কথা বলছি এবং সুন্দরভাবে স্যার বলছেন। নিব ছোট্ট একটি বিরতির পরে এসে এই বিষয়ে আরও ডিটেলস জানবো। ব্রেকে যাওয়ার আগে স্যার আমরা জানছিলাম যে এই যে ইমিডিয়েট হার্ট অ্যাটাকের পরে হসপিটাল ম্যানেজমেন্টটা কি করে, আরেকটু ডিটেলস যদি জানতে চাই যে বাসার থেকে কি কোনো পদক্ষেপ নিয়ে হসপিটাল পর্যন্ত আগানোর পরামর্শ থাকবে? হ্যাঁ, অবশ্যই থাকে। এবং ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে প্রত্যেক ডাক্তারের ব্যাগের ভিতরে কিছু ওষুধ থাকতেই হবে, এবং সেটার মধ্যে এই জরুরি ওষুধ হলো অ্যাসপিরিন এবং ক্লোপিডিগ্রাল। ইকোস্প্রিন নামে যেটা আছে, এটা অন্য নামেও আছে, কার্বন নামেও আছে, বাংলাদেশে দুইটা কোম্পানির আছে। তাহলে এই অ্যাসপিরিন, সলিউবল অ্যাসপিরিন 300 মিলিগ্রাম এবং ক্লোপিডোগ্রেল এটাও 300 মিলিগ্রাম, এই দুইটা যদি আমি দেন এন্ড দেয়ার তাকে খাওয়াই দিতে পারি, তাইলে আমার হার্ট অ্যাটাকের যে ঝুঁকিগুলি থাকবে পরবর্তী, সেগুলো অনেকাংশ কমে যাবে। এই জন্য যাদের ঘরে পার্টিকুলারলি ডায়াবেটিক পেশেন্ট আছে অথবা বয়স্ক রোগী আছে অথবা হার্টের অসুখ আছে জানে, তাদের এই ওষুধটা অ্যাসপিরিন বা ক্লোপিডিগ্রেল ঘরে রুটিনলি রাখা উচিত। যদি এরকম একটা যে সিমটম আমরা বললাম এরকম সিমটম হয় এবং তার ঘরে এটা থাকে অ্যাসপিরিন বা ক্লোপিডিগ্রেল, তাহলে 4টি অ্যাসপিরিন মানে 300 মিলিগ্রাম এবং 4টি ক্লোপিডিগ্রেল মানে 300 মিলিগ্রাম যদি আমরা খাইয়ে দিয়ে হাসপাতালে পাঠাই, যে কোনো একটা না দুইটাই? এখন দুইটাই মানে 8টা ওষুধ একবারে, তাইলেই তার হার্টের অ্যাটাক পরবর্তী যে কমপ্লিকেশনগুলি হয় অনেক কম হবে। সন্দেহ করলে নাকি স্যার নিশ্চিত হলে? না, নিশ্চিত তো সে হতে পারবে না, নিশ্চিত সে হতে পারবে না। তার কারণ নিশ্চিত হতে হলে তার ইসিজি লাগবে অথবা ট্রোপোনিন লাগবে, এবং তার আগে যদি সে ঝুঁকিগুলি থাকে এবং সিমটমটা সাজেস্টিভ হয় এবং বয়স্ক লোক হয়, তাহলে সে এটা খেয়ে নিতে পারে। অনেকের ক্ষেত্রে বলে যে যদি এটা আবার গ্যাসের প্রবলেম হয়ে থাকে একটু হয়তো অ্যাগ্রাভেট হবে, কিন্তু ওই যে মেজরটাকে কমায় ফেলতে। তো এই জায়গাতে স্যার আবার আরেকটা জিনিসও থাকে, অনেক সময় যে অনেকে স্প্রের কথা বলে, জিটিএন স্প্রে বাসায় রাখার, এইটা নিজের থেকে নেওয়াটা ঝুঁকিপূর্ণ কিনা সেই বিষয়ে যদি একটু স্প্রেটা যাদের বাসায় হার্টের রোগী আছে তারা ওটার ব্যবহার জানে, আর যাদের নাই তারা ইউজুয়ালি জানে না। এবং সাধারণ জনগণের জন্য বলার আছে এটুকুন যে স্প্রেটা হলো সিমটোমেটিক বেনিফিট। ও মানে শুধুমাত্র যদি তীব্র বুকে ব্যথা হচ্ছে হার্টের জন্য, হার্ট অ্যাটাকের জন্য, অথবা এখন তো আমরা বলি অ্যাকিউট করোনারি সিনড্রোম, যার মধ্যে আপনার আনস্টেবল অ্যাঞ্জিনা, নন এসটিএমআই, এসটিএমআই 3টা ভাগ করছি, এই সবগুলি মিলিয়ে হলো অ্যাকিউট করোনারি সিনড্রোম। এবং এই সবগুলির জন্যই এই ওষুধগুলি আমাদের দিতে হয়, এবং দিলে এটায় পরবর্তী কমপ্লিকেশনটা অনেক কম হয়। সুতরাং যখনই আমি মনে করবো যে অ্যাকিউট করোনারি সিনড্রোমের মতো, তখনই আমাদেরকে ইউজ করতে হবে। এবং ইউজ করলে খুব একটা ক্ষতির কিছু নেই। রেদার যদি আসলেই তার কার্ডিয়াক পেইন হয়ে থাকে তাহলে বেনিফিট পাবে।
জি। তাহলে স্যার এই জায়গাতে ডায়াবেটিক পেশেন্টদের একটা সমস্যা হয়, যেটা তাদের যেহেতু পেইন পারসেপশনটা অনেকখানি কম থাকে, অনেক ডায়াবেটিক রোগীরা এই হার্টের বুকে ব্যথাটা বুঝতে পারে না। তাদের জন্য কি অন্য কোনো সিমটম আছে যেটা দিয়ে তারা বুঝতে পারবে যে আমার হার্টের বিষয়ে সচেতন থাকা উচিত বা মানে হতে হবে এখন? হ্যাঁ, ডায়াবেটিস পেশেন্টের ক্ষেত্রে ওদের পেরিফেরাল নিউরোপ্যাথি থাকে, এবং পেরিফেরাল নিউরোপ্যাথি যাদের হয় তাদের অটোনমিক নিউরোপ্যাথিও থাকে। মানে ভিতরের যে স্নায়ু আছে, সাধারণ লোকের জন্য বলছি আর কি, জি স্যার। ভিতরে যে স্নায়ু আছে অটোনমিক নার্ভাস সিস্টেমের, সেখানেও তার নিউরোপ্যাথি হয়। এবং ওই নিউরোপ্যাথির জন্য অ্যাপ্রক্সিমেটলি 5 to 10% পিপল ডু নট আন্ডারস্ট্যান্ড ইভেন দেয়ার হার্ট অ্যাটাকও বুঝতে পারে না। এবং রুটিন চেক আপে আসছে, 3 মাস 6 মাস পর পর আসে হয়তো, বা সেই সময় রুটিন চেক আপে ইসিজি করে দেখা গেল যে অলরেডি তার একটা এমআই হয়ে গেছে, পুরাতন হার্ট আদৌ বুঝতেই পারে না, এরকম হয়। সুতরাং ডায়াবেটিস রোগীদের জন্য ইউজুয়ালি ব্যথা না হলেও হয়তো আদার সিমটমগুলি হবে, যেমন অল অন এ সাডেন মনে হলো আমার চেস্টে ডিসকমফোর্ট অথবা সোয়েটিং হলো, কিন্তু ওই টিপিক্যাল সিমটম যেটা ব্যথা সেটা কখনোই হয় না। আবার কখনো হয় যে কিছুই হয় না, সে বুঝতেই পারবে না, সেক্ষেত্রে তার কিছু করার নেই। কিন্তু আদৌ যদি সে কখনো ডিসকমফোর্ট ফিল করে অথবা সোয়েটিং হয়, আনডিউ সোয়েটিং হয়, তাহলে সে 2-3টা জিনিসের মধ্যে একটা চিন্তা করতেই হবে। একটা হলো তার হাইপোগ্লাইসেমিয়া হলো কিনা, হাইপারগ্লাইসেমিয়া হলো কিনা, অথবা কার্ডিয়াক কিছু হলো কিনা। 3টে জিনিস এই 3টা জিনিস আমাদের চিন্তা মানে করতেই হবে। চট করে তার ব্লাড সুগার মেপে সুগার নিতে দেখে হবে। নিলে সুগার বেশি কম বুঝতে পারবে। সুগার বেশি কম যদি না থাকে তাহলে তাই একটু চিন্তা করবে যে যদি বয়স হয়ে থাকে এবং অন্যান্য ঝুঁকিগুলি থাকে, তাহলে ধরে নেবে যে আমার কার্ডিয়াক পেন হতে পারে, দেন অ্যান্ড দেয়ার ইভ্যালুয়েশন করতে হবে। অনেকের ক্ষেত্রে স্যার একটা প্রশ্ন থাকে যে এনজিওগ্রাম করার পরে তো কিছু ওষুধ নিয়মিতভাবে খেতে হয় দীর্ঘমেয়াদী। এনজিওগ্রাম করার আগেই কি এই ধরনের ওষুধগুলি খেলে কার্ডিয়াক কোনো প্রোটেকশন পাওয়া যায় বা দীর্ঘমেয়াদী হার্ট ভালো থাকে এর ক্ষেত্রে? হ্যাঁ, ধন্যবাদ। এটা একদম লেটেস্ট কনসেপ্ট হলো ক্রনিক করোনারি সিনড্রোম। ক্রনিক করোনারি সিনড্রোম বলে আমাদের হার্টের অনেকগুলি কন্ডিশনকে আমরা একত্র করি। তো সেই কন্ডিশনগুলিতেও হার্টের রক্তনালীতে ব্লক আছে, এবং ওই ব্লকের ক্ষেত্রে একদম লেটেস্ট যে স্টাডি, সেই স্টাডিতে বলতে চায় যে এরকম ক্রনিক করোনারি সিনড্রোম যাদের থাকে তাদের উইথ ড্রাগ অ্যান্ড উইথ ইন্টারভেনশন, এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি, রিং লাগানো ইত্যাদি সাধারণ লোকের জন্য অলমোস্ট সিমিলার রেজাল্ট। সুতরাং আপনি যে প্রশ্ন করেছেন যে এইসব ওষুধ খেলে সে ভালো থাকবে কিনা, হ্যাঁ, এসব ওষুধগুলি খাইলে যদি তার ওরকম অ্যাকিউট করোনারি সিনড্রোম না হয়, হঠাৎ করে কিছু না হয়, সাডেন চেস্ট পেন হলো সেটা না হয়, বা এমআই না হয়, তাহলে কিন্তু সে দীর্ঘদিন ওষুধে ভালো থাকবে। তাহলে আপনি প্রশ্ন করতে পারেন যে এই ধরনের একটা পেশেন্টকে আপনারা কখন এনজিওগ্রামের কথা বলেন। এই ধরনের পেশেন্টগুলি যখনই তার ইউজুয়াল লাইফ লিডটা উইথ মেডিকেশন অ্যান্ড লাইফস্টাইল মডিফিকেশন, এই দুটো সহ যদি মেনটেন করতে না পারে, তারপরেও যদি তার চেস্ট ডিসকমফোর্ট হয়, রেগুলার ওয়ার্ক করতে ব্যাহত হয়, তখন তাকে আমার এনজিওগ্রাম করতে হবে। তখন আমার বুঝতে হবে যে তার এমন কিছু ব্লক আছে অ্যাট এনি মোমেন্ট একটা হার্ট অ্যাটাক হয়ে যাবে। সুতরাং সেই ক্ষেত্রে আমার এই ক্রনিক করোনারি সিনড্রোমের ক্ষেত্রে আমরা তখন এনজিওগ্রাম করব, এবং প্রয়োজনে তাকে এনজিওপ্লাস্টি বা রিং লাগাবো। আর অ্যাকিউট করোনারি সিনড্রোম যেটা আমরা ইতিপূর্বে বললাম যে হার্ট অ্যাটাক, এটা এসটিএমআই হোক বা নন এসটিএমআই হোক অথবা আনস্টেবল অ্যাঞ্জাইনা হোক, ওইটার ক্ষেত্রে রুটিনলি সবাইকেই এনজিওগ্রাম করতে হবে। তার কারণ হলো, একটা হলো ইমিডিয়েটলি আসলে ওই হার্ট অ্যাটাকের কমপ্লিকেশন প্রিভেন্ট করার জন্য, আর সেকেন্ড হলো যার হার্ট অ্যাটাক হয়ে গেছে অলরেডি, যেই ধমনির জন্য অ্যাটাক হয়েছে সেই ধমনির টেরিটরি তো অলমোস্ট ডেড হয়ে গেছে। এটা সাধারণ লোকের জন্য আমরা বলতে পারি যে আমাদের গ্রামের ধান ক্ষেত, অনেকে সবাই দেখছি, সবাই জানি, এবং ধান ক্ষেত, ইরি ধান ক্ষেতের ব্লক করা থাকে, এবং ওই ব্লকগুলিকে পানি দেওয়া হয়, এবং পানির লাইন যেটা বন্ধ করে দেবো আমি, ওই ব্লকের এই ধানগুলি মরে যাবে। সিমিলারলি হার্টের একটা রক্তনালীর যেই অংশ বন্ধ হয়ে যাবে, পার্মানেন্টলি বন্ধ হয়ে গেল বা অ্যাকিউট বন্ধ হলো 6 ঘন্টা 8 ঘন্টার জন্য, 12 ঘন্টার জন্য, তাহলে এই
এলাকাটা, ওই যে এলাকাটায় রক্ত চলাচল করতো, সাপ্লাই দিত, ওই এলাকাটা কিন্তু ডেড হয়ে যাবে। এবং এই ডেডটাই মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, ডেডটাই হার্ট অ্যাটাক। আমরা সায়েন্টিফিক্যালি ডাক্তাররা বলি মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, সাধারণ লোকের জন্য এটাই হার্ট অ্যাটাক, এবং এটাই মানে হলো হার্টের একটা অংশ মরে যাওয়া। এই কথাটা কিন্তু খুবই খারাপ শোনা যায়, কিন্তু যার জন্য আমরা ওই সায়েন্টিফিক টার্মটা বলি মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। কাজে এটা আমাদের খেয়াল রাখতে হবে যে ক্রনিক করোনারি সিনড্রোম আর অ্যাকিউট করোনারি সিনড্রোম দুটোর মধ্যে তফাৎ আছে। ক্রনিক করোনারি সিনড্রোমের লেটেস্ট স্টাডি হলো যে যত পারো কম ইন্টারভেনশন করো, এনজিওগ্রাম এনজিওপ্লাস্টি করো না। আবার অ্যাকিউট হলে যে রুটিনলি এদেরকে করো, যেন ফার্দার আরও কোনো ধমনির ব্লক আছে। একটার জন্য তো অ্যাটাক হলো, কিছু অংশ ডেড হয়ে গেল, নেক্রোসিস হয়ে গেল, ওনারই আরেকটা ধমনিতে হয়তো 90% একটা ব্লক হয়ে আছে। আর ওটা যদি এখন ট্রিট করে আমি না দিই, তাহলে ওটাতে আরেকটা অ্যাটাক যদি হয়, তাহলে তার হার্টের মাসেল মায়োকার্ডিয়াম আরও ড্যামেজ হবে। আরও ড্যামেজ হলে তখন হয় কি, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে পেশেন্টের শ্বাসকষ্ট হয়, যেটাকে আমরা ইসকেমিক কার্ডিওমায়োপ্যাথি বলি। অর্থাৎ এই রোগীগুলি ধুকে ধুকে মরে, দীর্ঘদিন বাঁচে। অন দি আদার হ্যান্ড তার শ্বাসকষ্ট হয়, হাঁটতে পারে না, পায়ে পানি আসে, ইউজুয়াল কাজ করতে পারে না, এভাবে ধুকে ধুকে মরে, ইনঅ্যাক্টিভ হয়ে যায়। সুতরাং আমরা যদি সঠিক সময়ে সঠিক চিকিৎসা দিই, তাহলে আমি এই জাতীয় পর্যায়ে আমি অবদান বেশি রাখতে পারব। অনেক সুন্দর স্যার কথা বলেন। স্যার আমি নিব ছোট্ট একটি বিরতি, বিরতির পরে এসে আমরা জানতে চাবো এই এনজিওগ্রাম এবং তার পরবর্তী যে রিং লাগানো হচ্ছে তার বিষয়ে আরও ডিটেলস। বিরতির আগে আপনি সুন্দর করে বলছিলেন যে এনজিওগ্রাম কাদের করা লাগবে, কাদের করা মানে প্রয়োজনীয়, একদম অবশ্যই করতে হবে, কোন সময়টা করাটা উপযোগী। আমি স্যার জানতে চাবো যে এনজিওগ্রাম নিয়ে অনেকের মধ্যে কনফিউশন আছে, অনেক জিজ্ঞাসা আছে, বিকজ এটা একটা হার্টের একটা পরীক্ষা। অনেকে আছে যে ফুটা করে সুই দিয়ে এনজিওগ্রাম করে, পা দিয়ে করে নাকি হাত দিয়ে করে। আবার অনেকে চিন্তা করে যে সিটি গাইডেড এনজিওগ্রাম করতে পারি কি না। সেই রকম যদি একটু স্যার বলেন যে কোনটা করাটা খুব ভালো এবং কোনটার করলে বেশি বেটার রেজাল্ট পাওয়া যায়। ধন্যবাদ আপনাকে। এটা একেবারেই বর্তমান যুগে আজকে এখন তো আমরা টেলিভিশন, ইন্টারনেট ইত্যাদি ইত্যাদিতে দেখি, সুতরাং সাধারণ লোকরা আজকাল অনেক কিছু জানে। কাজে তাদের এই জানাটাকে আরেকটু সুন্দর করে জানানোর উদ্দেশ্যে আমরা বলতে চাই যে এই হার্টের রক্তনালীর ব্লক আছে কিনা এটা দেখার জন্য স্পেসিফিক টেস্ট হলো করোনারি এনজিওগ্রাম। আমরা সংক্ষেপে লিখি সিএজি, করোনারি এনজিওগ্রাম। এই করোনারি এনজিওগ্রামটা দুইভাবে করা যায়। একটা হলো সিটি এনজিওগ্রাম, সিটি করোনারি এনজিওগ্রাম মানে কম্পিউটারাইজড টমোগ্রাফিক করোনারি এনজিওগ্রাম, সিটি স্ক্যানের মতো। আরেকটা হলো আমরা কনভেনশনাল এনজিওগ্রাম করি। তো সিটি স্ক্যানের মতো যেটা সিটি এনজিওগ্রাম, এটাতে কারো যদি বলে দেওয়া হয় যে তার হার্টে কোনো ব্লক নেই, তাহলে ইট ইজ মোর দেন 80% কনফার্ম যে আসলে নাই। আর যদি বলে আসে, তাহলে সেটা কিন্তু অত স্পেসিফিসিটি বেশি না, ওটা থাকতেও পারে নাও থাকতে পারে, এবং যে পরিমাণ পার্সেন্টেজ বলবে তার চেয়ে কমও হতে পারে, বেশিও হতে পারে। সুতরাং নেগেটিভ প্রেডিক্টিভ ভ্যালু সিটি করোনারি এনজিওগ্রামের বেস্ট, ভালো। এই জন্য রুটিন চেক আপ হিসাবে, অথবা যারা অ্যাফ্লুয়েন্ট, খরচ আছে তো, যারা অ্যাফ্লুয়েন্ট চাচ্ছে যে আমার হার্টে কোনো ব্লক আছে কিনা একটু দেখে দেন, তাদের জন্য এটা একটা ইম্পর্ট্যান্ট টেস্ট। বাট রুটিনলি আমরা সাধারণ লোকের জন্য, বা আমরা যেসব রুগীর ক্লিনিক্যাল সিমটমের উপরে ধরে নেই যে তার হার্টে ব্লক থাকার সম্ভাবনাই বেশি, তাহলে সেটা ট্রিটমেন্টও করতে হবে। তো সিটি এনজিওগ্রাম দিয়ে কোনো দিন ট্রিটমেন্ট করা যাবে না, তাহলে তাকে ট্রিটমেন্ট করতে হলে আবার কনভেনশনাল এনজিওগ্রামে যেতেই হবে। কাজে সেই ক্ষেত্রে আমরা কনভেনশনাল এনজিওগ্রাম করি। এরপরে প্রশ্ন আসে যে এই এনজিওগ্রামটা কী এবং কিভাবে করা হয়। তো এই করোনারি এনজিওগ্রামটা দুইভাবে করা হয়। একটা হলো হাতের ধমনী দিয়া, হাতের এখানে একটা ধমনী আছে যেটাকে আমরা রেডিয়াল আর্টারি বলি। এখন এই রেডিয়াল আর্টারিও আরও দূরে আমার অ্যানাটমিক্যাল স্ন্যাপ বক্স বলি, এই যেখানে হাতের একদম কবজির উপরে, এখানে একটা ডিস্টাল রেডিয়াল বলি,
এখান দিয়েও করা যায়, এবং আমরা এখন নাওয়াডেজ বাংলাদেশ সেটা দিয়েও করি। তাহলে ডিস্টাল রেডিয়াল আর হলো পায়ের উপরের অংশ, মানে কুস্কির এখানে বাংলা ভাষায় যদি আমরা বলি ফেমোরাল রিজিয়নে ফেমোরাল আর্টারি। তো এই ফেমোরাল আর্টারি এখান থেকে যদি আমরা এনজিওগ্রাম করি পায়ের, তাহলে হয় কি কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। যেমন ওখান থেকে আমরা পেশেন্টকে 12 ঘন্টা অ্যাটলিস্ট শোয়া রাখতে হয়, এবং এর উপরে এনজিওগ্রাম করে বা এনজিওপ্লাস্টি করে এই যে জায়গা দিয়ে আমরা ছিদ্র করলাম ওই জায়গার উপরে একটা স্যান্ড ব্যাগ দিয়ে রাখতে হয়, পেশেন্ট ডিসকমফোর্ট ফিল করে। তারপর এখানে আশেপাশে স্পেস বেশি, এখানে হেমাটোমা বলি আমরা, রক্ত জমাট হয়, কারো কারো এখানে সিউডো অ্যানিউরিজম ইত্যাদি হয়। তারপরে পেটের মধ্যে অনেক সময় ব্লিডিং হয়, যেটা রেট্রোপেরিটোনিয়াল হেমাটোমা বলি। কিন্তু হাত দিয়ে যে আমরা নাওয়াডেজ করি সারা পৃথিবীতে ধরেন ইউকেতে অ্যাপ্রক্সিমেটলি 90%, ইউরোপে অ্যাপ্রক্সিমেটলি 70%, বাংলাদেশেও এখন অ্যাপ্রক্সিমেটলি 50% আমরা হাত দিয়ে করি। এটা আমরা কয়েক বছর আগে শুরু করছি 2005-04-এ, এবং তখন হয়তো 1-2% ছিল। গ্রাজুয়ালি আমরা বাড়াতে এখন মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি 50% ডক্টরস যারা এনজিওপ্লাস্টি করে হাত দিয়ে করে। তো এই হাত দিয়ে করার ব্যাপারে অ্যাডভান্টেজ হলো এই যে পায়ে করার ব্যাপারে যে কমপ্লিকেশনগুলি বললাম একটাও হবে না, এবং পেশেন্টকে 24 ঘন্টা শোয়াও রাখা লাগবে না। পেশেন্ট হেঁটে হেঁটে আমার ক্যাথ ল্যাব যেখানে আমরা কাজ করি ওখানে ঢুকবে এবং হেঁটে হেঁটে বেরিয়ে যাবে, এবং 4 ঘন্টা পরে বাসা চলে যেতে পারবে। এত ইজি হয়ে গেছে। এবং এখান দিয়ে আমরা করি যে পেশেন্ট বুঝতেও পারে না। সিম্পল আমরা যে আইভি ক্যানুলা যেরকম ইউজ করি এবং পেশেন্টকে বুঝাইও তাই, ওই আইভি ক্যানুলার মতো এই জায়গাটা একটু লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে আমরা জাস্ট একটা নিডল দিয়ে ছিদ্র করে এখানে আমরা একটা শীত বসাই ওই আইভি ক্যানুলার মতোই, এবং এটার ভিতর দিয়েই আমার ক্যাথেটার যায়, এবং এটার ভিতর দিয়ে এনজিওপ্লাস্টি সব, এবং এটা খুব সেফ, এখন ভেরি সেফ প্রসিডিওর এবং ইজি প্রসিডিওর। এই পরেই যে কোশ্চেনটা আসে স্যার, মানে সাধারণের মধ্যে, এনজিওগ্রাম করতে গিয়ে যদি মনে হয় যে আমার রিং পরানো লাগবে, আমি কি তখনই পরাবো, নাকি আমি পরবর্তীতে ডিসিশন নিতে পারবো যে রিং পরাবো, বা কোনটা করলে ভালো হয়? অনেক কনফিউশন আছে, এবং আমাদের ডাক্তারদের আমি দোষ না বললেও বলবো যে আমাদের কিছু ঘাটতি আছে। সেটা হলো আমরা রোগীদেরকে সঠিক জিনিসটা বলি না, সময় দেই না। আমরা যদি একটু সময় দিয়ে বলি যে আপনার হার্টের রক্তনালীতে ব্লক থাকার সম্ভাবনা আছে, দ্বিতীয়ত আমি এনজিওগ্রাম করব, আপনি যদি রাজি থাকেন, তৃতীয়ত এনজিওগ্রাম করে যদি নর্মাল থাকে তাহলে তো কিছুই লাগবে না, আর যদি কম ব্লক থাকে 30%, 40%, 50%, 60% ব্লক, তাইলেও ইনশাল্লাহ আপনি ভালো থাকবেন, ঔষধও চলবে। আর যদি 70% অথবা তার চেয়ে বেশি হয়, এবং একটা বিশেষ ধমনী আছে লেফট মেইন যেটা বলি, ওটা 50% বা তার চেয়ে বেশি হয়, তাইলে আপনার কিছু ইন্টারভেনশন করতে হবে। এটা হতে পারে আপনার রিং লাগানো লাগতে পারে, স্ট্যান্টিং বলি আমরা, এনজিওপ্লাস্টি, অথবা আপনাকে বাইপাসেও যেতে হবে। এর মানে এই নয় এই প্রসিডিউরগুলি যা বললাম সবই আপনার লাগতে পারে, নাও লাগতে পারে, কাজে আপনি ওই সময় করতেও পারেন, নাও করতে পারেন। এটা হলো আপনার এখতিয়ার। আমি রোগ বের করে দেব, আপনাকে বলবো আপনার এই করা প্রয়োজন। আপনি যদি এনজিওপ্লাস্টি করার প্রয়োজন হয়, অর্থাৎ রিং লাগানো, তাহলে একই সেটিংয়ে যদি আপনি করেন তাহলে আপনার সময় কম লাগলো, কষ্ট কম হলো, খরচও কিছু কম হলো। আর যদি পরবর্তীতে আরেকবার এসে করেন, আবার আপনার সময় নিয়ে ছুটি নিয়ে আসতে হবে, এবং আপনাকে 2 দিন 3 দিন থাকতে হবে। এবং ওই সময়ও এইভাবে এখন যেভাবে আমি এনজিওগ্রাম করলাম, রাস্তা তো একই। আমি পেশেন্টদেরকে এভাবে বলি যে আপনি হয়তো সকাল, ডিফারেন্সটা হলো এরকম, আপনি হয়তো সকালবেলা যায় সদরঘাট যায়, আমি বরিশালের মানুষ তো ওই জন্য বলি আর কি, যে আপনি সকালে সদরঘাট যায় দেখে আসলেন লঞ্চটা ঘাটে আসছে কিনা, বিকালে কিন্তু আবার রিক্সা ভাড়া দিয়া ওই লঞ্চ ঘাট যায় আপনি লঞ্চে উঠবেন। কাজে এরকম আর কি, এনজিওগ্রামটা করে যদি তার প্রয়োজন হয়, মাইন্ড ইট, এই কথাটা কিন্তু খুব ভেরি ইম্পর্টেন্ট, যদি প্রয়োজন হয় এবং আপনি রাজি থাকেন, তাহলে একই সেটিংয়ে করলে আপনার এই 2 বারের কষ্টটা হবে না। এটা হলো পেশেন্টদেরকে যদি আমরা এভাবে বুঝিয়ে বলি, তাইলে কিন্তু পেশেন্টরা বুঝে। অন দ্য আদার হ্যান্ড আমাদের হয়তো বলার কিছু ঘাটতি আছে, যার জন্য পেশেন্টরা বলছে না, ওনার কাছে গেলে তো উনি বলে এনজিওগ্রাম করেন। আর এনজিওগ্রাম জানি আমি, ডাক্তাররা বলে যে এনজিওগ্রাম করলেই কবরিং লাগান, আমি এর মধ্যে যাব না।
রোগীর ভীতি হচ্ছে আমার জন্য, ডাক্তারের জন্য। আমি বুঝাইতে পারিনি সঠিকভাবে, যদি আমি বুঝাইতে পারি তাই কেন বুঝবে না? সিম্পল বাংলা ভাষা, কাজে বুঝবেই। কাজে এটুকু সময় দিয়ে যদি আমি পেশেন্টকে বুঝাই যে এনজিওগ্রাম জিনিসটা এই, এবং পরবর্তী এই প্রয়োজন, এবং আপনার প্রয়োজন হলে আপনি রাজি থাকলে আমরা করে দেবো। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, খুব সহজে সুন্দর করে মানুষের জন্য মানে বুঝিয়ে দিচ্ছেন স্যার। নিব ছোট্ট একটি বিরতি পরে এসে আমরা আর বাকি বিষয় নিয়ে কথা বলবো। এনজিওগ্রাম নিয়ে কথা বললাম স্যার, আপনি স্টেন্টিং নিয়েও বললেন স্যার। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমাদের বাইপাস করব নাকি শুধুমাত্র স্টেন্টিং বা বেলুনিং করলেও হয়ে যাবে, এই বিষয় নিয়ে একটা কনফিউশন থাকে। এটা নিয়ে কি কি বিষয় বিবেচনা করে একজন ডক্টর রোগীকে পরামর্শটা দেন? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। এবার একেবারেই পুরো সায়েন্টিফিক কোশ্চেনে আমরা চলে আসছি, যেটা একদম ইন্টারনাল কোশ্চেন, এবং এই কোশ্চেনের অ্যান্সার ক্লিন কাট। কীরকম ক্লিন কাট? যেমন একটা পেশেন্টের প্রত্যেক পেশেন্টের, আপনার আমার সকলেরই 3টা রক্তনালী থাকে। প্রথমত দুটো, লেফট করোনারি, রাইট করোনারি আর্টারি। তারপর আবার লেফট করোনারি 2টা ভাগে ভাগ হয়ে যায়, লেফট এন্টার ডিসেন্ডিং লেফট সারকামপ্লেক্স, আর একটা হলো রাইট করোনারি আর্টারি। এই 3টা ধমনির আবার অনেক ব্রাঞ্চ আছে। তাইলে প্রথমতই আমাদের দেখতে হবে যে কোন জায়গায় আমাদের ব্লকটা আছে, দ্বিতীয়ত হলো কয়টা ব্লক আমার আছে, তৃতীয়ত হলো এই ব্লকটায় কি আবার সিম্পল ব্লক না ক্যালসিফাইড ব্লক। হেভিলি ক্যালসিফাইড বলি আমরা, একদম কারো কারো ডায়াবেটিস পেশেন্ট অথবা সিকেডি, ক্রনিক কিডনি ডিজিজ যাদের, হেভিলি ক্যালসিফাইড থাকে। এই সমস্ত বিবেচনায় এনে যে কয়টা ব্লক, কোন জায়গায় ব্লক, কত লম্বা ব্লক, এবং ক্যালসিফাইড কিনা, আরও আছে টোটাল অক্লুশন বলি, সিটিউ, ক্রনিক টোটাল অক্লুশন, মানে দীর্ঘদিন যাবৎ 100% বন্ধ হয়েছে। এই সমস্তগুলি বিবেচনা এনে আমরা তার কি এনজিওপ্লাস্টি লাগবে না বাইপাস লাগবে সেটা ডিসাইড করি। তাহলে প্রথমত আসে, আরেকটা প্রশ্ন করেছেন আপনি, বেলুন। হ্যাঁ, নাওএডেজ আমাদের দেশে আছে এবং আমরা রেগুলারই ব্যবহার করতেছি। এটা হলো ড্রাগ কোটেড বেলুন, ড্রাগ কোটেড বেলুন, ডিসিবি। এই ড্রাগ কোটেড বেলুনটা হলো যখন কোনো কোনো ভেসেলে, ইউজুয়ালি স্মলার ভেসেল, স্মল ভেসেলের জন্য এটা খুব ভালো রেজাল্ট দেয়। স্মল ভেসেল মানে হলো, আবার সেটারও একটা ডেফিনেশন আছে, কোনো কোনো অথরিটি বলতে চায় আপ টু 3 মিলিমিটার কোনো কোনো ডায়ামিটার, আবার কেউ কেউ বলে 2.5, কেউ কেউ 2.75। আমরা ধরে নেই যে 2.5 বা এর নিচে যে ভেসেলগুলি আছে ধমনী, সেই ধমনীগুলিকে স্মল ভেসেল বলি। এবং এই স্মল ভেসেলের মধ্যে যদি ব্লক হয়, সেই ব্লকগুলিকে যদি আমরা সিম্পল বেলুন মানে ড্রাগ কোটেড বেলুন দিয়ে দিতে পারি, তাহলে মেটাল দিলাম না। আর মেটাল না দিলে ওর ফার্দার রিস্টেনোসিস হওয়ার চান্সটা কমে গেল। আর মেটাল দিলে রিস্টেনোসিস মানে ফার্দার ব্লক হওয়ার চান্স বেশি থাকে। ওই জন্য স্মল ভেসেলগুলির জন্য আমরা ড্রাগ কোটেড বেলুনটা বেশি পছন্দ করি। তবে লার্জ ভেসেলও আমরা স্কেল ব্যবহার করি। আবার কোনো কোনো ক্ষেত্রে এমন পাওয়া যায় যে একটা ধমনির গোড়ার দিকে মোটা থাকে, দূরের দিকে ডিস্টালে চিকন থাকে, এবং ওখানে ডিফিউজলি ডিজিজড, আর গোড়ার দিকে একটা ক্রিটিক্যাল ব্লক আছে। সেই ক্ষেত্রে দূরের অংশটাকে আমরা ওই ড্রাগ বেলুন দিয়ে ফুলিয়ে দিই, আর গোড়ার দিকে একটা স্ট্যান্ড বা রিং বসিয়ে দিই, তাইলে এন্টায়ার ভেসেলটা চালু রইল। এই পেশেন্টের কিন্তু বাইপাসও করা যাবে না, কারণ পুরো ধমনীটাই ডিজিজ। ওর গ্রাফটা রাস্তাটা কোথায় লাগাবে? আমাদের বাইপাসটা সাধারণ লোকের জন্য, যে বাইপাস রাস্তাটা কি, আপনার একটা রাস্তা মাঝখানটা ভেঙে গেছে, তার যেখান থেকে ভেঙে গেছে তার আগের অংশের সাথে পরের অংশের সাথে একটা বাই লেন করে দেওয়া। তো এই বাই লেন করতে গেলে দূরের যে এন্ডটা, সেই এন্ডটা ভালো থাকতে হবে, নাহলে তো ওখানে আমি কানেক্ট করতে পারবো না। এখন সেই কানেকশন যদি করতে না পারি, তাহলে তো আমার বাইপাস করা যাবে না। এই কারণে কোনো কোনো ক্ষেত্রে আমাদের বাইপাস 3-4টা ব্লক থাকলেও আমরা বাইপাস না দিয়ে আমরা এনজিওপ্লাস্টি করি। আবার যেটা বললাম, হেভিলি ক্যালসিফাইড যদি থাকে, সেরকম ধমনী থাকলে আমরা নাওএডেজ, যেটা আমরা 3-4টা সেন্টারে আমরা করি, যেমন আমার বাংলাদেশে স্পেশালাইজড হসপিটাল এখন আছে, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটও আমি যখন পরিচালক ছিলাম তখনই এটা আনছি এবং এখনও চলতেছে। রোটাবলেশন, রোটা একটা মেশিন আছে, যে মেশিনটা আপনার 150,000 to 160,000 রেভলিউশনস পার সেকেন্ড
ওই রোটা বারটা করোনারি আর্টারির ভিতরে রক্তনালীর ভিতরে ঘুরবে, ঘুরে ঘুরে ওই ক্যালসিয়াম কেটে পরিষ্কার করে তারপর ওখানে বেলুন দিয়ে ফুলে তারপর আমরা স্ট্যান্ড বসা দিই। অথবা আরেকটা জিনিস চলে আসছে এখন, IVL, ইন্ট্রাভাস্কুলার লিথোট্রিপসি। আপনারা নিশ্চয়ই শুনে থাকছেন যে কিডনির পাথর বাইরের থেকে ক্রাশ করে এক্সট্রা কর্পোরিয়াল লিথোট্রিপসি সেটা করে। আর এটা হলো ওই করোনারি আর্টারির ভিতরে ওই বেলুনটা ফুলে বাইরের থেকে শক দেওয়া হয়। তবে এই সবগুলি কম্পারেটিভলি কস্টলি এবং ঝুঁকিপূর্ণ। আর অন দি আদার হ্যান্ড বাইপাস যেটা বললেন, ওপেন হার্ট সার্জারি, যেমন যদি কারো ডায়াবেটিস থাকে এবং তার প্রিন্সিপাল ধমনীতে একাধিক ব্লক থাকে, সেই ক্ষেত্রে আমরা বাইপাসকে প্রায়োরিটি বেশি দেবো। যদি পেশেন্টের কোনো স্পেসিফিক চাহিদা না থাকে, অনেক পেশেন্টই বাইপাসকে ভয় পায়, এটাও ভয় পায় আমাদের জন্যই। আমরা যদি পেশেন্টকে একটু ভালো করে বুঝাই যে এখানে ওপেন হার্ট সার্জারি ভয়ের কিছু নাই, আপনার অপারেশন 99% ইনশাল্লাহ সাকসেস হবে, কোনো অসুবিধা হবে না, এবার বুঝাইলেই পেশেন্টরা রাজি হয়। কিন্তু সেটা আমরা বুঝাইতে পারি না, অথবা পেশেন্টেরও একটু অপারেশনের প্রতি ফোবিয়া থাকে, ওই জন্য পেশেন্টরা রাজি হতে চায় না। তাহলে যাদের এরকম ডায়াবেটিস থাকে অথবা মাল্টিপল ব্লক থাকে, যেমন 3টা 2টা 4টা, আমরা কিন্তু 3টা 4টা 5টা পর্যন্ত করি, বাট ইউজুয়ালি এই অনেক ব্লক থাকলে এবং ব্লকগুলি যদি লম্বা লম্বা থাকে, সেই ক্ষেত্রে বাইপাসটা সুপিরিয়র। সুতরাং এই জিনিসগুলি ডিপেন্ড করে পেশেন্টের সমস্ত ক্রাইটেরিয়া যেগুলি বললাম এর উপর সব মিলিয়ে সিদ্ধান্ত নিতে হয় যে এনজিওপ্লাস্টি বেটার হবে না বাইপাস বেটার হবে। অনেক ধন্যবাদ স্যার, খুব সুন্দর মতো এই পয়েন্টগুলি বুঝিয়ে দেওয়ার, কারণ অনেকেরই কনফিউশন থাকে, বিকজ হার্টের ডিজিজটাই তো একটা ঝুঁকির একদম লাইফের, এবং ডায়াবেটিস যাদের আছে তাদের জন্য খুব সুন্দর করে স্যার আপনি এই টপিকসগুলিকে আলোকিত করেছেন এবং আপনি সময় দিয়েছেন আমাদেরকে বোঝানোর জন্য। অনেক অনেক ধন্যবাদ স্যার। আপনি যদি একদম শেষে যদি মানে হার্টের স্বাস্থ্য ভালো রাখার জন্য কোনো পরামর্শ থাকে আমাদেরকে জন্য। দর্শকদের উদ্দেশ্যে এটুকুনি বলবো যে হার্টকে সুস্থ রাখতে হলে আপনাকে প্রতিদিন কায়িক পরিশ্রম করতে হবে এবং পরিমিত খাবার খেতে হবে। যে ঝুঁকিগুলি আছে, ঝুঁকি যদি আপনার থেকে থাকে নিয়ন্ত্রণে রাখতে হবে, তাইলেই আপনি হার্ট অ্যাটাক থেকে বাঁচতে পারবেন। ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম।